আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটা নতুন ব্লাউজ গায়ে মিলিয়ে দেখছিলাম। একটা পরে যখন পেছনে একটু ঝুঁকলাম, বললাম, এইটা গলায় ঠিকঠাক বসছে তো? ও একটু এগিয়ে এসে বলল, হ্যাঁ, ফিট হচ্ছে, তবে চাইলে আরও কিছু কালেকশন এনে দেখাতে পারি। আমি হালকা হেসে বললাম, ধীরে করিস, জায়গাটা একটু সেন্সিটিভ, ভুল হলে ঝামেলা হতে পারে। সেদিনের ঘটনার কথা আজও মনে গেঁথে আছে। আমার নাম অপর্ণা, বয়স 40 পেরিয়েছে ঠিকই, কিন্তু আয়নায় নিজেকে দেখলে এখনো মনে হয় আমি একাই একটা অনিশ্চয়তা। মুখটা গোলগাল, গড়নে একটু ভর আছে, কিন্তু তাতেই যেন আলাদা নজর পড়ে, বিশেষ করে কোমরের বাঁকটায়। আমি জানি কোথায় দাঁড়ালে আয়নায় নিজেকে সবচেয়ে ভালো লাগে। বিয়ে হয়েছিল সমরেশের সঙ্গে, কিন্তু সে মন দিল অফিসের অন্য কাউকে। আমায় ছেড়ে দিয়ে কাগজে কলমে সব শেষ করল। আমি সেই দুঃখকে গায়ে না মেখে জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নিলাম। একটা ছোট ফ্ল্যাট, একটা স্কুটি আর রঙিন শাড়ি গয়নাতে নিজেকে আবার নতুন করে সাজালাম। অনেকদিন পর আমার বোনের ছেলে অর্জুনকে বাসায় ডেকে আনলাম। বয়স 23, গড়নে শক্ত, পড়াশোনার ফাঁকে একটু বিশ্রাম দরকার ছিল। আমি বললাম, এই দিকেই আয়, একটু থাক, আমিও একটু সঙ্গ পাব। অর্জুন যেদিন এলো সেদিন যেন আমার বাসার বাতাসেই কিছু বদলে গেল। আমি তখন নিচে দাঁড়িয়ে স্কুটি পরিষ্কার করছিলাম। পাতলা জামদানি পরা, রোদের গায়ে কাপড়টা শরীরে বসেছিল, হাওয়ার ছোঁয়ায় আঁচল উঠছিল। তখন জানতাম না যে অর্জুন এসে দাঁড়িয়ে আছে পিছনে। মুখে কোনো কথা না থাকলেও তার চোখে আমি বুঝে গেলাম এই চুপ করে থাকা সহজ কথা নয়। তারপর থেকে আমি একটু সচেতন হলাম, মানে এমনভাবে চলাফেরা করা যাতে উপস্থিতি বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু কিছু বলা না হয়। রান্নাঘরে থাকলেও আঁচলটা আলগা থাকে। আয়নায় দাঁড়ালে নিজেকে দেখিয়ে নেওয়া হয় এমনভাবে যেন কেউ ভুলেও চোখ সরাতে না পারে। অর্জুনও চোখের ভাষায় অনেক কিছু বলে ফেলে। তার চাহনি মাঝে মাঝে এমন হয় যেন কিছু না বলেই সব বলে দেওয়া। কিন্তু আমি তাড়া দিই না। আমি জানি ধীরে ধীরে অপেক্ষা করাটা আরও বেশি তীব্র হয়। রাতে শাড়িটা একটু আলগা করে গায়ে নিই, জানালার পাশে বসে থাকি এক কাপ চা হাতে। অর্জুন পাশ দিয়ে গেলে হেসে বলি, এই শাড়িটার ব্লাউজটা একটু টাইট হয়ে গেছে বোধহয়, বোতামের জায়গায় টান পড়ে। ও মুখ ঘুরিয়ে ফেলে, কিন্তু গালের লালচে ভাব বলে দেয়, বুঝেছে আমি কথাটা ইচ্ছা করেই বলেছি। একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। হালকা একটা হাতকাটা টপ পরা ছিল। হঠাৎ চোখ গেল জানালার কাছে, অর্জুন দাঁড়িয়ে, অর্ধেক পর্দার আড়ালে। আমি মুখ না ফেরালেও বুঝেছিলাম ও দেখছে। আমি চুল আঁচড়াতে আঁচড়াতে একটু সময় নিলাম, মাথা তুলে একবার ঘাড় সোজা করলাম, যেন হাওয়ায় উঠতে থাকা চুলগুলো আরেকটু ছুঁয়ে যায় আমাকে। এমন বোঝাপড়া যেখানে শব্দের দরকার পড়ে না, শুধু চোখের ভাষা আর উপস্থিতি যথেষ্ট। দুপুরে আমরা একসাথে খেতে বসেছিলাম। আমি পরেছিলাম একটা লাল শাড়ি আর তার সঙ্গে হালকা সাজ। রুটি আনতে গিয়ে ওর পেছনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ও ঘুরে তাকাল। আমি থেমে হেসে বললাম, বেশি গরম লাগছে না তো? ও কিছু বলল না, কিন্তু নিঃশ্বাসটা যেন একটু গাঢ় হয়ে উঠেছিল। একবার থালা বাড়াতে গিয়ে হাতটা ছুঁয়ে গিয়েছিল ওর কাঁধে। 3 সেকেন্ডের স্পর্শ, কিন্তু মনে হলো যেন সময় আটকে গেছে সেখানে। আমি বুঝে গেছি আমাদের মাঝের দূরত্ব আর আগের মতো নেই। খাওয়ার সময় আমার হাত থেকে চামচ পড়ে গেল। আমি নিচু হয়ে তুলতে যেতেই এক মুহূর্ত থেমেছিলাম, একটা নিঃশব্দ ইঙ্গিত যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। খাওয়া শেষে বললাম, ফ্রিজের বোতলগুলো একটু দেখ কিভাবে রেখেছি। দরকার ছিল না, তবুও বললাম, কারণ আমি জানতাম আমি ফ্রিজ খুলে নিচু হলে ও দাঁড়িয়ে থাকবে ঠিক আমার পেছনে। রাতের দিকে আমি বারান্দায় চা খাচ্ছিলাম, ও ঘরের ভিতরে জানালার ধারে বসেছিল। আমাদের চোখ আবার একবার মিলল, সেই পুরনো অভ্যস্ত নীরবতায়। আমি এক চুমুক দিয়ে ঠোঁট মোছার ভঙ্গি করলাম, যেন কিছু না বলেও অনেক কিছু বলা হয়। অর্জুন বাজারে গেছে সকালে। আমি জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। তখনই নিচ থেকে ভেসে এলো, ব্লাউজ পেটিকোট চান, নতুন মাল আইছে। শুনে মনে হলো আমার তো কিছু দরকার ছিল সত্যি। নিচে তাকিয়ে দেখি এক লোক, মাথায় টুপি, হাতে ব্যাগ। আমি নিচু গলায় বললাম, এই যে ওপরে আয় তো। ওর নাম মুকুল, হকার নয়, নিজেই বলে, দোকানে বসি না, হাতে মাল নিয়ে চলি। ওর হাতে রঙিন কাপড়ের ব্লাউজ। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটার সঙ্গে শাড়িটা মিলিয়ে দেখছিলাম। ও পাশে দাঁড়িয়ে বলল, এইটা আপনাকে খুব ভালো মানাবে। আমি আয়নায় তাকিয়ে হেসে বললাম, আর কোনো রং দেখাও তো। ও ব্যাগে হাত দিল।
পরে আমি বললাম, ভেতরে আসো, আয়নাটা বড়। ঘরের মধ্যে আলোর ছায়ায় আমি ব্লাউজ গায়ে ধরছিলাম, আর ও চুপচাপ দাঁড়িয়েছিল, যেন এক অদ্ভুত নীরবতা ভর করে আছে। আমি 4টা পছন্দ করলাম, মুকু প্যাকেট করল। চলে যাওয়ার সময় মুকুল শুধু বলল, আপনার হাসিটা খুব আলাদা। আমি দরজাটা আস্তে করে বন্ধ করে দিলাম, কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে বুঝলাম আজ এই সাধারণ দুপুরটা মনে থেকে যাবে অনেক দিন। এসব ভাবতে ভাবতে মনে হলো একটু ফ্রেশ হওয়া দরকার, তাই স্নান করতে ঢুকে পড়লাম বাথরুমে। ঠান্ডা টলটলে পানির নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করতেই শরীরটা যেন হালকা কেঁপে উঠল। জল গড়িয়ে পড়ছিল শরীর জুড়ে, কিন্তু মনটা ছিল ভেসে অন্য কোথাও। কিছুক্ষণ আগের মুহূর্তগুলো যেন এখনও মনের ভেতরে রয়ে গেছে, ছুঁয়ে যাচ্ছে ভেতরটা। কখন যে কতটা সময় কেটে গেছে টের পাইনি। ঠিক তখনই বাইরের ঘরে হালকা দরজার শব্দ ভেসে এলো। আমি থেমে গেলাম, জল বন্ধ করে কান পাতলাম। হ্যাঁ, অর্জুন ফিরে এসেছে। ও ঘরে ঢুকেই থমকে গেল। আমি বাইরে না থেকেও আন্দাজ করতে পারছিলাম কি দেখেছে ও। বিছানার চাদরটা খানিকটা এলোমেলো, ফ্লোরে ছড়িয়ে থাকা লাল ব্লাউজ, পাশে গাঢ় নীল পেটিকোট, আর দরজার কাছে রাখা জামদানি শাড়ি। যেন তাড়াহুড়ো করে কিছু রেখে বেরিয়ে এসেছি। অর্জুন নিশ্চয় দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, চোখের পাতা ভারী, নিঃশ্বাসে হালকা কাঁপন, কিন্তু কোনো শব্দ নেই। আমি গলার কাছে গামছা জড়িয়ে নিলাম, চুল থেকে তখনও পানি টপ টপ করে পড়ছে। ধীরে দরজা খুললাম। চোখে চোখ পড়তেই টের পেলাম ও কিছু না বললেও ওর চোখে ঘুরছিল শত প্রশ্ন, কিন্তু সেগুলো ও উচ্চারণ করবে না, অন্তত এখনই নয়। আমি হেসে বললাম, তুই এলি, আমি স্নানে ছিলাম, তুই তো দেরি করলি অনেক। ও চুপচাপ তাকিয়ে থাকল, অনেক কিছু বলতে না বলেও বুঝিয়ে দিল। আমি পাশ কাটিয়ে ঘরে চলে এলাম, গামছার ভেতর নিজেকে আগলে, চুলটা একপাশে সরিয়ে। বুকের ভেতরের ধকধক তখনও থামেনি। অর্জুন জানালার পাশে গিয়ে দাঁড়ালো, মুখ ঘুরিয়ে নিল। আমি চুপ। ঘরের ভেতর একটা নীরব উত্তেজনা ছড়িয়ে গেল। যেটুকু মুকুল রেখে গিয়েছিল সেটা অর্জুন বুঝে ফেলেছে। আমি অনুভব করছিলাম ঘটনাটা হয়তো ঠিক সময়ে ঘটেনি, তবু থেমেও যায়নি। এরপর থেকে অর্জুনের চোখে আমার প্রতি দেখার ভঙ্গি পাল্টে যায়। এখন ওর চোখে যেন একরকম দ্বন্দ্ব, আকর্ষণ আর প্রশ্নের মিশেল, যেটা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আমি জানতাম ওর ঘুম আসছে না, শরীরে কোনো ব্যথা নেই, কিন্তু মনে যেন কোথাও একটা খচখচে ভাব। আমার ঘর থেকে হালকা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে ওর ঘরেও পৌঁছে যাচ্ছিল, যেন প্রতিটি শ্বাসে আমার ছায়া মিশে ভাগছে। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম ওর মনে ঠিক এখন কি চলছে। এইভাবে কিছু না বলেও অনেক কিছু ঘটে। সকালের রোদটা ছিল বেশ উজ্জ্বল। আমি জানালার ধারে বসেছিলাম, গায়ে ছিল হালকা একটা পাতলা শাড়ি। মনটা ছিল ঢেউয়ের মতো, বারবার কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, থামছে না। হঠাৎ গলির মুখ থেকে ভেসে এলো সেই পরিচিত ডাক, পেটিকোট আপা, নতুন ডিজাইনের আইসে। আমি হেসে দরজা খুলে বললাম, এই যে মুকুল, ওপরে আয় তো, অনেকদিন পর দেখা। মুকুল এলো, আগের মতোই ব্যাগ কাঁধে ঝুলে। এবার ওর চোখে একটু বাড়তি আত্মবিশ্বাস, মুখে আগ্রহের রেখা। ঘরে ঢুকে কাপড় বের করতে করতে বলল, এইটা আপনার জন্য স্পেশাল, কোমরে একদম ঢলে পড়বে, আর রংটা দেখেন, আপনার গায়ে পরানো সেই ব্লাউজের সাথেই পুরো ম্যাচ করে। আমি মুচকি হেসে বললাম, তুই দেখি আমার স্টাইল মনে রাখিস, বেশ ভালো। মুকুলও হেসে বলল, যা মনে পড়ে তা কি আর ভোলা যায়। আমি বুঝতে পারছিলাম ওর দৃষ্টি শুধু কাপড়েই আটকে নেই, আজ আমার সাজে একটু বেশি যত্ন ছিল, ইচ্ছে করেই। কথার মাঝেও আমি টের পেলাম জানালার ফাঁক, বারান্দা কিংবা সিঁড়ির পাশ থেকে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি জানতাম অর্জুন দেখছে। আমি ইচ্ছে করেই একটু বেশিক্ষণ সময় নিলাম কাপড়গুলো দেখাতে। মুকুল চলে গেল, কিন্তু ঘরে তার একটা উপস্থিতির ঘ্রাণ থেকে গেল, এমন এক অনুভব যা সহজে মুছে যায় না। আমি আয়নার সামনে বাড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে অর্জুন বলল, আজ তোমার হাসিটা একটু বেশি ছিল খালামণি। আমি ঘুরে তাকালাম না, বললাম, তুই দেখছিলি? হ্যাঁ, ও বলল। আমি ধীরে ঘুরে তাকালাম, চোখে চোখ পড়ল। কোনো শব্দ নয়, শুধু দুজনের ভেতর দাঁড়িয়েছিল সেই সমস্ত দিনের না বলা গল্প। আমি এক পা এগিয়ে গেলাম ওর দিকে, মুখে হালকা হাসি, চোখে চুপ করে থাকা সব উত্তর। অর্জুন বলল, তুমি কি সব জানো? আমি ঠোঁটে একটুখানি বাঁকা হাসি টেনে বললাম, সব তো বলা হয় না, কিছু জিনিস শুধু চোখে থেকেই যায়। ওর চোখ কাঁপছিল, ঠোঁট নড়ছিল, কিন্তু শব্দ বেরোচ্ছিল না।
আমি আরেক পা এগিয়ে এলাম ওর কাছাকাছি, নিচু গলায় বললাম, তুই কি কিছু বলতে চাস অর্জুন? ওর উত্তর, তুমি চাও তো বলি। আমি হেসে বললাম, না খোলাসা করে না অস্বীকার করে, সব কথা মুখে বলতে হয় না, কিছু অনুভব বোঝাতে হয় ছুঁয়ে। তারপর ধীরে পেছন ঘুরে চলে গেল। আমি জানালার ধারে দাঁড়িয়ে দেখলাম অর্জুনের ছায়া করিডোরের কোণে মিলিয়ে গেল, আর তার পেছনে আমি রেখে দিলাম আমার একাকিত্ব, আমার নিঃশব্দ চাওয়া, আমার না বলা অভিমান। সব কিছু হয়তো বলা হয়নি, কিন্তু যেগুলো রয়ে গেছে সেগুলো কি কোনোদিন মুখে বলা যায়? আমি অপর্ণা। আমার গল্পটা ঠিক যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় তোমাদের কল্পনা, আর সেইখানেই আমি রয়ে যাই, একটু ইচ্ছায়, একটু না বলা তৃষ্ণায়।